This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আর এখন সময় বেঙ্গল ব্রেকিং এ আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমি মধুকল্পিতা রয়েছি। নতুন আলু, সেই নতুন আলুর দাম নেই, ভবিষ্যতে দাম পাবেন এমন একটা আশা ছিল যে কৃষকদের, সেই আশা নিয়ে তারা হিমঘরের কাছে এসেছিলেন। তারা লাইনে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন। কেন অবাক হয়ে গেলেন? অনেকের মতো লাইনে বেশ কিছু ছদ্মবেশী চাষি রয়েছেন। এমনই অভিযোগ, এরা আসলে ফোড়ে, যাদের মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেটা নিয়ে জলপাইগুড়ির দুই হিমঘরে তুমুল গোলমাল শুরু হয়ে গিয়েছে। বহিরাগতদের মানবে কেন কৃষকরা, এই প্রশ্ন তারা সরবে তুলেছে। কৃষকরা আলুর বন্ড পায় না, তৃণমূলের নেতা ফোরে তাদের কাছে আলুর বন্ড গাদায় গাদায় থাকে। হিমঘরের সামনে আঁকাবাঁকা লাইন চলে গেছে অনেক দূর। কিছুক্ষণের মধ্যে তৈরি হলো বিশৃঙ্খলা। আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ির বাহাদুর ও গড়ালবাড়ি এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেল পুলিশ। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? আলু চাষিদের একাংশের অভিযোগ, কৃষক সেজে লাইনে ঢুকে পড়েছিল বেশ কিছু ফোড়েদের মদতদাতা নাকি তৃণমূল কংগ্রেস। কৃষকদের এই অভিযোগে সুর মিলিয়েছে বিজেপিও। অভিযোগ, ফোড়েদের দৌড়াতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন। বাহাদুর, ভাঙ্গামালি, কুকুরজা নদী থেকে আসার পর প্রচন্ড ভিড় ছিল। তারপর পুলিশের সাথে একটু ধস্তাধস্তি হচ্ছে। প্রকৃত কৃষকরা যখন কোল্ড স্টোরে আলুর বন্ডের জন্য যায়, তাদেরকে বলা হয় যে বন্ড নেই, যতটুকু হয়েছে ফুল হয়ে গেছে। কিন্তু তৃণমূলের যে ফরেনার আছে তাদের পকেটে আলুর বন্ড নিয়ে ঘুরে বেড়ায়। আলুর বন্ড একটি আর্থিক রসিদ, যা কৃষকরা তাদের আলু হিমঘরে জমা রাখার বিনিময় পান। দলিলে কত বস্তা আলু, কোন জাতের এবং কোন তারিখে রাখা হয়েছে তার উল্লেখ থাকে। কৃষকদের অভিযোগ, বন্ড বিলি নিয়ে প্রশাসনের গা ছাড়া মনোভাবেই বেনো জল ঢুকছে। কৃষক এখানে যা আসছে, প্রায় 500-600 কৃষক আসতেছে, তাতে 200 জন টোকন 200 টোকন দিচ্ছে, তা দেওয়াতে শেষ। তাই এইভাবে তো কৃষক বন্ড পাবে না। উত্তরবঙ্গে আলু চাষে সামনের সারিতে জলপাইগুড়ি। এবছর আলুর ভালো ফলন হয়েছে। বন্ড দেওয়ার প্রথম দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অশান্তির খবর পেয়ে হিমঘরে আসেন জেলা পরিষদের সভাধিপতি। তাঁর দাবি, ঝামেলা হলেও পরে সব মিটে গিয়েছে। আমাদের যতগুলো এখানে কোল্ড স্টোর আছে, আমরা মিটিং করছি, সেই কোল্ড স্টোর সব চাষি বন্ড পাবে, এটা আমরা আশ্বাস দিতে পারি। মার্চের শুরুতে হিমঘরগুলো খুলতে শুরু করবে, আর তার আগে ফোড়েরা চুপিসারে আলুর বন্ড তুলে নিচ্ছেন বলে অভিযোগ। কৃষকদের দাবি, এর বাইরে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিও আলুর বন্ড কিনে নেন। কেউ কেউ আগাম আলুর বন্ড কিনে তা কালোবাজারে বিক্রি করেন। তাতেই আলুর দাম চড়ে। দাম পান না কৃষক, আর ক্রেতাও বেশি দামে আলু কিনতে বাধ্য হন। আর কবে সরকারের নজর পড়বে সেদিকে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বড় বড় বিল্ডিং আছে, ক্লাসরুমও আছে, শিক্ষকও আছে যথেষ্ট, কিন্তু যাদের জন্য এত আয়োজন, সেই পড়ুয়া, তাদের তো বড্ড অভাব। ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে 2 অঙ্কে ঠেকেছে অনেক দিন। অনেকের আশঙ্কা, যে গতিতে সংখ্যাটা কমছে, ঐকিক নিয়মে তা 1 অঙ্কে নেমে বন্ধ না হয়ে যায়। রেল শহর খড়গপুরে ভিড়ে ঠাসা এলাকায় সরকারি স্কুলে ভিড় পাতলা হচ্ছে পড়ুয়াদের। গার্জেন মিটিংও হয় না, 14 জন 15 জন শিক্ষক শুধু গল্প করে, আড্ডা দেয়, চলে যায়। ছেলেদের এই স্কুলে কে কেন দেবে? পড়াশুনো হবে, তারপর না সেখানে দিবে। কম্পিউটারের কিবোর্ডে ধুলো জমেছে, ব্ল্যাকবোর্ডে লেখার জায়গা অনেকটা ফাঁকা, আর ক্লাসরুম খাঁ। কয়েকজন ছাত্রছাত্রীকে ডেকে এনে হয় প্রার্থনা। এই সময়টা বাদ দিলে স্কুল বলে যে কিছু, তা বোঝার উপায় নেই এই অঙ্গনে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের 9 নম্বর ওয়ার্ডে ভারতী বিদ্যাপীঠ হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে ঝড়ের গতিতে। 60 বছরের পুরনো এই স্কুলে 2026-এ ছাত্রছাত্রীর সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 76 জন। স্কুলে মেরে কেটে হাজির হয় 20-25 জন। এই বছর এই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছেন মাত্র 3 জন। যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকার অভাবে পড়াশোনা করতে পারছেন না, ঠিক সেখানে উল্টো ছবি খড়গপুরে। কোনো ক্লাসে 1 জন স্টুডেন্ট, আবার কোনো ক্লাসে 7 জন স্টুডেন্ট।
শিক্ষক শিক্ষিকার সংখ্যা 15, অশিক্ষক কর্মীও রয়েছেন 4 জন। পরিকাঠামো রয়েছে, কিন্তু কেন কমছে ছাত্রছাত্রী? স্কুলটার পরিবেশ ঠিক না, তারপর স্কুলটাও ঠিক না, মাস্টাররা মানে কি করবে, স্কুলের ডিসিপ্লিনও ভালো না, মানে ওই জন্য পড়াশোনা ঠিক নেই। করোনার পর থেকে পড়ুয়া উল্লেখযোগ্যভাবে কমতে থাকে এই স্কুলে। তারপর থেকে কোনো চেষ্টা হয়েছিল কি? কিছুগুলো ছাত্র ড্রপ আউট হয়ে গেছে, আমরা আপ্রাণ চেষ্টা করেছি বাচ্চাগুলোকে আনার জন্য, বাড়ি বাড়িও আমরা যাচ্ছি, তাও মোটামুটি চলছে এইভাবে আর কি। অভিভাবকদের সাফ কথা, বাংলা মাধ্যম স্কুলে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে, তাই তারা অন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছেন তাদের সন্তানদের। ছাত্র আনার ব্যাপারে এই সরকারি দল তাদের কোনো উদ্যোগ নেই, আর উদ্যোগ নিলেও পারবে না, কারণ স্কুলের প্রতি সাধারণ ছেলে মেয়েদের বা গার্জেনদের কনফিডেন্স ধ্বংস হয়ে গেছে। 2025-এ কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে বলা হয় 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যে 3254 স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি। কোনো পড়ুয়া না থাকা সেই স্কুলগুলোতেই শিক্ষকতা করছেন 14,627 জন। খড়গপুরের এই স্কুলও কি সেই তালিকায় নাম লেখাতে চলেছে? স্থানীয়দের আশঙ্কা, শিক্ষা দফতর এগিয়ে না এলে সেই দিন হয়তো খুব বেশি দূরে নেই। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সঙ্গে দেবব্রত সরকার, TV9 বাংলা। দাবি পূরণ তো হয়নি, অভিযোগ উল্টে কেটে নিচ্ছে টাকা। প্রতিবাদে আবারও পথে নেমেছেন আশাকর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডেপুটেশনের আগে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। ভোটের আগে আবারও চাপ বাড়ানোর চেষ্টা বেগুনি ব্রিগেডের। টাকা কাটার তাণ্ডব লীলা চলছে এবং এর ছাড়পত্র কিন্তু স্বাস্থ্য ভবন তাদের হাতে দিয়ে রেখেছে। কাজ করে হকের টাকা পাচ্ছেন না, দীর্ঘ বকেয়া বাকি। বাজেটে 1000 টাকা ভাতা বৃদ্ধিতে আদৌ কোনো লাভ হবে কি, এই প্রশ্ন তুলে ফের পথে আশাকর্মীরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি জানাতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশনের আগে ধুমধুমার পরিস্থিতি। আশাকর্মীদের আটকাতে রাস্তায় লোহার প্রাচীর, মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সবকিছু পেরিয়ে ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন আশাকর্মীরা। পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি হয়, লাঠিচার্জের অভিযোগ ওঠে। এক একজন কর্মীর প্রায় 30-35 হাজার টাকা করে তারা কেটে নিচ্ছে বেআইনিভাবে, অনৈতিকভাবে কাজ করা হয়েছে, তা সত্ত্বেও সেই টাকা তারা দিচ্ছে না। দাবি আদায়ে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। আরো বড় আন্দোলন হবে আগামী দিনে, যদি না হয় আন্দোলনের রাস্তাতে আমরা আছি বাস্তবিক। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে ভূমিকম্প, কাঁপলো কলকাতা। দুপুর 1:22 থরথরিয়ে কেঁপে উঠেছে কলকাতার মাটি। কাঁপলো হাইকোর্ট, নবান্ন থেকে সেক্টর 5। কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, একাধিক বাড়িতে ফাটল, রাস্তায় মানুষ। প্রশ্ন উঠছে, ঘন ঘন ভূমিকম্প বড় কোনো বিপদ সংকেত নয় তো? তখন হচ্ছিল নর্মালি কি পুরো বসেছিলাম, টেবিল পুরো উল্টে গেছিল, যেভাবে হয় দৌড়ে নিচে নেমে চলে এসেছি। দেখি পুরো ধুলে গেল, মাথা দিয়ে আমরা ছুটে ছুটে সবাই নিচে নেমে এলাম। বাংলাদেশের ভূমিকম্পে বড়সড় কাঁপুনি ধরিয়েছে কলকাতা সহ জেলায়। টানা 45 সেকেন্ডের ভূকম্পন, যার ঠেলায় একের পর এক বাড়িতে ফাটল। ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যান লোকজন। অজস্র ফাটল বাড়িগুলিতে, সেখানে থাকাই এখন বিপজ্জনক। আতঙ্কিত গ্রামবাসীরা। এত স্পিড, মানে এত মনে উঠলে এমন ভাবে আমি হঠাৎ করে ছুটে বাইরে চলে আসলাম। বাইরে এসে সব লোক, মানে বাইরে সব ভর্তি, হঠাৎ এই ঘরের দেয়াল পর্যন্ত ফেটে গিয়েছে। জীবনে আমরা লাইফে এত ভূমিকম্প আমরা দেখিনি। ভূমিকম্পে কেঁপে উঠেছে স্কুলও। আতঙ্ক পড়ুয়াদের। দ্রুত পড়ুয়াদের ক্লাস থেকে খোলা জায়গায় বার করে দেন শিক্ষকরা। বসিরহাটের হিঙ্গলগঞ্জের এই ছবিও যথেষ্ট আতঙ্কের। ভয়টা আছে নাকি? হ্যাঁ। ভয়টা আছে নাকি? ভূমিকম্প হয়েছে, তার জন্য কি তোমরা বাইরে? হ্যাঁ। মাত্র 45 সেকেন্ডের কম্পন, আবাসন থেকে অফিস। আতঙ্কে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। কাঁপলো হাইকোর্ট, নবান্ন থেকে সল্টলেকের সেক্টর 5। আমি গাড়ি শুদ্ধ যখন মা ফ্লাইওভারে, তখন আমার ড্রাইভার বললো যে স্যার
কাঁপছে, কিন্তু ভাইব্রেশন হচ্ছে। তখন আমি মন দেওয়ার চেষ্টা করলাম এবং দেখলাম সত্যিই কাঁপছে। একটু ভয় ভয় করছিল যে এটা যদি মাটিতে কাঁপতো একরকমের, ব্রিজের ওপরে কাঁপছে না ভেঙে পড়ে। আমাদের ঝাড়গ্রামেও ভূমিকম্পের পাওয়া গেছে। লেকটাউনের এক শোরুমেও কম্পনের জেরে ফাটলের চিত্র সামনে এসেছে। এগুলো একদম নতুন ফাটা, আসার পরে ভেতরে ঢুকে দেখছি ওগুলো সব সরিয়ে ভেতরে। নেপালে ভূমিকম্প হচ্ছে, সিকিমে ভূমিকম্প হচ্ছে, কম্পন অনুভূত হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়িতেও। বাংলাদেশে পরপর 2 দিন ভূমিকম্প হলো। জোরালো ভূমিকম্পের পর যেমন আফটার শক হয়, এগুলি বড় ভূমিকম্প হওয়ার আগের কোনো সতর্কবার্তা নয় তো, যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। TV9 বাংলা। শীতে মিলবে গরম, তপ্ত দুপুরে ঠান্ডা। সুবর্ণরেখার পাশে এমন আশ্চর্য ঠিকানার খোঁজ। গায়ের মানুষ জানে গরম ঠান্ডার কুয়ো আসলে যেটা উষ্ণ প্রস্রবণ। জলটা ঠান্ডার দিনে গরম থাকে আর গরমের দিনে ঠান্ডা থাকে। হ্যাঁ, জলটা পান করেন? হ্যাঁ, পানও করা যায়। মাটির নিচ থেকে অবিরাম উঠে আসছে স্বচ্ছ জলধারা। ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় জলের তাপমাত্রা। পশ্চিমের পুরুলিয়ার নতুন আকর্ষণ। বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের চূড়ায় সীতাকুণ্ড ছিলই, এবার ঝালদায় খোঁজ মিলল উষ্ণ প্রস্রবণের। পাহাড়ের কোলে সুবর্ণরেখা নদী থেকে খানিকটা দূরে এই ঠিকানা। গুড়িটি গ্রামে পাথুরের চাটানের মধ্যে লুকিয়ে এক প্রাকৃতিক বিস্ময়। প্রায় 2 ফুট ব্যাসের বৃত্তাকার এক কুণ্ড, যেখানে সারা বছর জল থাকে। স্থানীয়দের দাবি, গ্রীষ্মে এর জল ঠান্ডা থাকলেও শীতকালে হয়ে ওঠে মনোরম উষ্ণ। নিচ থেকে জলটা উঠে 12 মাস। জলটা দেখতে কি একদম পরিষ্কার, দেখতে খাওয়ার রকম। পশু চড়ানো বা চাষের কাজে আসা গ্রামবাসীরা এই নির্মল জল পান করেই তেষ্টা মেটান। এতদিন এই কুণ্ড ছিল অনেকেরই আড়ালে। আমরা খাই। খাও? কিরকম লাগে খেতে? ভালো লাগে। ঠান্ডা দিনে কি থাকে? ভালো গরম লাগে। আর গরম দিনে? গরম দিনে ঠান্ডা লাগে। ছোটনাগপুর মালভূমির বর্ধিত অংশ পুরুলিয়া। এখানে কিভাবে তৈরি হলো উষ্ণ প্রস্রবণ? কি রয়েছে ভূতাত্ত্বিক কারণ? বর্ষাকালে যখন এই নর্থ পুরুলিয়া শেয়ার জোন দিয়ে জলটা মাটির ভেতরে বা ভূ অভ্যন্তরে প্রবেশ করে, তখন চাপের ফলে এর তাপমাত্রাটা বৃদ্ধি পায়। উষ্ণ প্রস্রবণের জলে রয়েছে সালফার ও নানা রকম খনিজ পদার্থ, যা নানা কাজে আসতে পারে। এলাকাবাসী চাইছেন প্রশাসন উদ্যোগ নিলে উষ্ণ প্রস্রবণকে কেন্দ্র করে পুরুলিয়ায় আরও একটি পর্যটন কেন্দ্র তৈরি হবে। নতুন পরিচয় পাবে ঝালদার গুড়িটি। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে উত্তেজনা। মাথাভাঙা 1 নম্বর ব্লকে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দলীয় সভায় যাওয়ার সময় বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন এবং বিজেপি নেতা মুরারি কৃষ্ণ বর্মনের গাড়িতে ভাঙচুরের অভিযোগ। সুমন কল্যাণ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? 1 তারিখে এখানে সভা রয়েছে, যেখানে বিজেপির কেন্দ্রীয় সভাপতি আসবেন। তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। তুফানগঞ্জে যেমন আজকে আক্রান্ত হয়েছে বিজেপির মিছিল, তেমনি আজকে কিন্তু এই শীতলকুচিতে বিজেপির বিধায়ক যাচ্ছিলেন গাড়ি করে, সেই গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এবং অভিযোগের যাবতীয় তীর কিন্তু তৃণমূলের দিকে। যদিও এই ঘটনার পর বিধায়ক নিজে গেছেন মাথাভাঙা থানায়, তিনি অভিযোগ দায়ের করেছেন। তার স্পষ্ট বক্তব্য যে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু হিংস্র হয়ে উঠছে গোটা এলাকা। এবং শীতলকুচির আজকের ঘটনা, এটা কিন্তু তারই একটা উদাহরণ। এগোচ্ছে ততই এই এলাকায় উত্তেজনা কিন্তু বাড়ছে। ধন্যবাদ তোমাকে। কাল ভোটার তালিকা প্রকাশ হবে। আজই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার তাহেরপুর থানায় পৌঁছে গিয়েছে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষায় নদিয়াতে সেখানে মোট 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। এর মধ্যে রানাঘাট পুলিশ জেলার 6 কোম্পানি এবং কৃষ্ণনগর পুলিশ জেলার 6 কোম্পানি বাহিনী আসবে। তাহেরপুর থানায় 1 কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে। নদিয়ার বাকি থানাগুলিতেও আজ রাতের মধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসার কথা। আগামীকাল ভোটার তালিকা প্রকাশিত হবে এবং তার আগে আজই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার তাহেরপুরে সেখানে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নদিয়া জেলাতে মোট 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা, তার মধ্যে 1 কোম্পানি বাহিনী আজই পৌঁছে গিয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা। এই দেগঙ্গা একসময় বামেদের গড় ছিল মধুকল্পিত, আমরা জানি। কিন্তু 2011 সাল থেকে
সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে টানা তৃণমূলের দখলে। কিন্তু এবার দলের অন্দর থেকে স্থানীয় কাউকে, লোকাল কাউকে প্রার্থী করার দাবি উঠেছে। দুবারের বিধায়ক রহিমা মণ্ডল তাতে খুব একটা গুরুত্ব এখনো পর্যন্ত দিচ্ছেন না, দেননি। কিন্তু দেগঙ্গার আকাশে বাতাসে বা সোশ্যাল মিডিয়ায় আরও দুজনের নাম ভাসছে। আনিসুর রহমান বিদেশ, তার পুরো নাম আনিসুর রহমান বিদেশ, আর মিন্টু শাহজি। আইএসএফ, বাম থেকে বিজেপি, সবাই তৃণমূলের এই কোন্দল কাঁটার সুফল বা বলা ভালো এই ইস্যুর লাভ তুলতে মুখিয়ে রয়েছে। দল আমাকে প্রার্থী করবে কি না করবে দলের ম্যাটার। কে ক্যান্ডিডেট হচ্ছে ওটা সেকেন্ডারি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লয়ার্স। 1969 সালে হিন্দি সিনেমার এক ফুল দো মালি, 2026-এ দেগঙ্গায় এক ফুল তিন মালি। বিধায়ক রহিমা মণ্ডল, জেলা কোর কমিটির সদস্য আনিসুর রহমান বিদেশ আর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিন্টু শাহজি। বিধানসভা ভোটে তৃণমূলের ঘাসফুল প্রতীকের জন্য এই তিন দাবিদার। মুখে কেউ কিছুই বলছে না ঠিকই, তবে এলাকা জুড়ে চর্চা জোরদার। দলের ওপরে আস্থা, বিশ্বাস, ভরসা আছে। 365 দিন দেগঙ্গার মানুষের কাজ করি। আপনাকে বহিরাগত বলা হচ্ছে। সে যে পারে সে বলুক না কেন, জেলাটা যখন চালিয়েছি তখন তো আর বহিরাগত বলে কেউ তকমা দিতে পারিনি। বাম আমলে দেগঙ্গায় দাপট ছিল ফরওয়ার্ড ব্লকের। 2006 সালে এই আসনে দাঁড়িয়ে ভালোই লড়াই দিয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী মিন্টু শাহজি। মাঝের 20 বছরে তার ভাগ্যে টিকিটের শিকে ছেড়েন। এবার তার হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কারো পোস্টে মিন্টু মানেই আবেগ, নিচে ছোট্ট করে রাজনীতির রেজিউমে। কোনো পোস্টে মিন্টু শাহজি ক্যাপ্টেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপ্টেন কি ভোটের মাঠে নামার টিকিটটা পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার একটা কথা, যে দলের যারা লয়ার্স, দলের জন্য যারা করেছে বা যাদের মধ্যে স্বচ্ছতা আছে তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। আলোচনায় আছেন আনিসুর রহমান বিদেশ। রেশন দুর্নীতি মামলায় জামিনে বাইরে বেরিয়ে তৃণমূলের জেলা কোর কমিটির জায়গা পেয়েছে। তার নামেও পোস্টে পোস্টে ছয়লাভ ফেসবুকে। দল যে প্রার্থী যাকেই করবে, এলাকার মানুষ, তৃণমূল কংগ্রেসের নিচুতলার যারা কর্মী তারা প্রস্তুত আছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে জয়ের দিয়ে তাকে তুলে দেওয়ার। তৃণমূলের টিকিটের দাবিদার তিন পক্ষই ধরা দিয়েছেন TV9-এর ক্যামেরার সামনে। তবে তলে তলে এই প্রশ্ন উঠেছে এলাকায়, আর কতদিন বহিরাগত প্রার্থীকে ভাসিয়ে দেওয়া হবে দেগঙ্গায়? যে নির্বাচনের আগে অনেকের অনেক চাহিদা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডিসিশন নেবে, যে ক্যান্ডিডেট হবে দল তার হয়ে কাজ করবে, এটাই আমাদের মেসেজ। বিদেশ এবং মিন্টু শাহজির গোষ্ঠীদ্বন্দ্ব অনেকদিন ধরেই চলছে, মানে আজকে নতুন না। এখন নির্বাচনের প্রার্থীর ব্যাপার নিয়ে সেটা প্রবল আকার ধারণ করেছে। মুসলিম প্রভাবিত দেগঙ্গায় ইদানিং উত্তুরে বাতাস আইএসএফ এর সংগঠনে। সিপিএমেরও আশা গোষ্ঠীর পচা শামুকে তৃণমূলের পা কাটবে। এক গোষ্ঠী দাবি করছে, আরেক গোষ্ঠী আরেক প্রার্থী দাবি করছে। এবারে দেগঙ্গায় বাম ফ্রন্টের, মানে আমাদের যে ফ্রন্ট হবে আইএসএফ কে নিয়ে, ওই ফ্রন্টের প্রার্থী জিতবে। দেগঙ্গায় প্রার্থী তালিকায় চমক দেখা যাবে। নতুন নাকি পুরনো মুখে ভরসা রাখবে তৃণমূল নেতৃত্ব? অপেক্ষায় প্রার্থী তালিকা ঘোষণা। ক্যামেরায় সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গলের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ, সঙ্গে চলে এলো ভোটের কথা। বাঁকুড়া জয়পুর জঙ্গলের রেঞ্জ অফিসারের মন্তব্যে জোর চর্চা জঙ্গল মহলে। সুপারি কিলারের মতো কথাবার্তা। কটাক্ষ তৃণমূলের ব্লক সভাপতি। তুললেন বন আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতাদের যোগসূত্রের অভিযোগ। কাটমানি পাননি বলেই এত রাগ, তৃণমূলকে খোঁচা বিজেপির। আমাকে এই 12 দিনে 12 কিস্তি 12 রকম আমাকে হেনস্থা করেছে, সব আমার রেকর্ডিং আছে। সমস্ত আমি এখান থেকে যদি বেরাবার আগে তাদেরকে শেষ করে দিয়ে যাবো। উনি তো ঘুরে হুমকি দিচ্ছেন, সুপারি কিলারের মতো কথাবার্তা বলছেন। 2 সপ্তাহ হয়নি মালদার চাঁচলে গাছ চুরি রুখতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন বন আধিকারিক। ঘটনার রেশ কাটতে না কাটতেই জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় তৃণমূল নেতা বন আধিকারিকের জঙ্গল সংঘাত। এবার জঙ্গলের জমিতে বেআইনি নির্মাণের বিস্ফোরক অভিযোগ। তার সঙ্গে ভোট রাজনীতিকে জড়িয়ে দিলেন জয়পুরের রেঞ্জার। সুপারি কিলারের মতো কথাবার্তা বলে পাল্টা সুর চড়ালেন তৃণমূলের ব্লক সভাপতিও। মানুষের জন্য কাজ করতে এসেছি, জঙ্গলটা দখল করে রাজনীতি নয়। আমি এখানে একটা বড় বিল্ডিং বানিয়ে দেবো ডিপার্টমেন্টকে না জানিয়ে, আমি এটা ভোট পাবে, কটা ভোট পাবে আপনি বলুন? জঙ্গল ল্যান্ডটাকে নষ্ট করে একটা কমিউনিটি হল বানিয়েছে, কটা ভোট পাবে? কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, এখন আমাদের এই বাজারে আজকাল দিলীপ ঘোষ চা খেতে আসছে, তো চায়রাটায় দিলীপ বাবুর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, হয়তো সৌমিত্র খাস অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু আগে ছিলেন ওইসব জায়গাতে। দিলীপ ঘোষ বা সৌমিত্র খা, এরা তো এর তো একটা নীতি আছে, এর দ্বারা অনুপ্রাণিত হতেই পারে মানুষ। যারা ওখানে নেতৃত্ব রয়েছেন আর কি, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের, হয়তো তারা তার কাছ থেকে হয়তো ঠিকমতো কাটমানি পাচ্ছেন,
যার জন্য হয়তো তাকে হুমকি চমকি দেখাচ্ছে। বেআইনি নির্মাণের নেপথ্যে কারা? রেঞ্জ অফিসার সরাসরি কোনো দলের নাম করেননি, কিন্তু স্থানীয় মানুষজনের দৃঢ় ধারণা ইঙ্গিতটা শাসক দলের দিকেই। জয়পুর জঙ্গল এলাকা, বাঁকুড়ার কতুলপুর বিধানসভার মধ্যে পড়ে। 2021 এই কেন্দ্রে 11,785 ভোটে জয়ী হয় বিজেপি। বিধায়ক হরকালী প্রতিহার পরে তৃণমূলে যোগ দেন। তবে লাভ খুব একটা হয়নি শাসক দলের। 2024 লোকসভা ভোটেও এই কেন্দ্র থেকে 6,331 ভোটে এগিয়ে ছিল বিজেপি। সে যে যাই বলুক, আমি অ্যাজ এ রেঞ্জ অফিসার আমি অন্যায়ভাবে কোনো জায়গায় কোনো এনক্রোচমেন্ট করতে দেব না। ভালো মানুষ এখানে আছে, তারা সাথে আছে আমার। সরকারি অফিসাররা সাধারণত এভাবে আগল খোলা বক্তব্য রাখেন না, তাই ভোটের মুখে জয়পুরের বন আধিকারিকের মন্তব্য চর্চার বিষয় হয়ে উঠেছে এলাকায়। কিন্তু জঙ্গলের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ জঙ্গলমহলের ভোটে কতটা ছাপ ফেলবে, সেটাই বড় প্রশ্ন। ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। হাওড়ায় পিলখানায় প্রমোটার খুনে সিআইডিকে তদন্তভার দিয়েছে রাজ্য। এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। হাওড়ায় পিলখানায় প্রমোটার খুনের যে ঘটনা, সেই ঘটনায় সিআইডিকে তদন্তভার দিল রাজ্য। সিআইডি তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। সেই মতো সিআইডিকে তদন্তভার পিলখানায় প্রমোটার খুনের ঘটনায় অবশেষে সিআইডিকে তদন্তভার রাজ্যের।